এরকম ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। যিনি আর্জেন্টিনার সবচেয়ে বুদ্ধিমান সমর্থক, যিনি যুক্তি, বুদ্ধি, সংখ্যা, তত্ত্ব, পরিসংখ্যান এবং অ্যানালাইসিসে বিশ্বাস করেন, তিনিও বলবেন না, আর্জেন্টিনা জেতাটা ডিজার্ভ করে না। কংগ্রেচুলেশনস স্পেন, জাস্ট আর্জেন্টিনাকে সেমিফাইনালে ফ্রান্সকে যেভাবে আউটপ্লেড করে দিয়েছিল, একইভাবে আর্জেন্টিনাকে আউটপ্লেড করে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতার জন্য ইউরোর পর আবার একটা বিশ্বকাপ, এর আগেও তারা ঠিক এরকমই করেছিল। আর্জেন্টিনার কপাল ভালো, তারা 3-4টা বা আরও বেশি গোল খায়নি। ইতিহাসে লেখা থাকবে আর্জেন্টিনা 1 গোলে হেরেছে, স্পেন 1 গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে। আগের বিশ্বকাপটাও তারা 1 গোলে জিতেছিল। কিন্তু আর্জেন্টিনার যে ফুটবলটা খেলেছে, স্পেন যে সুযোগগুলো পেয়েছে, যে সুযোগগুলো মিস করেছে, তাতে গোলের সংখ্যা 3-4 বা ততোধিক হলে অবাক হওয়ার কিছুই থাকতো না, বরং সেটাই হতো খুব স্বাভাবিক বিষয়। লিওনেল মেসি তার বিশ্বকাপ ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন, সবগুলো বিশ্বকাপ মিলে যতগুলো ম্যাচ খেলেছেন, এই পার্টিকুলার 2026 বিশ্বকাপ ফাইনালের মতো নিষ্প্রভ লিওনেল মেসি কেউ দেখেছেন কিনা মনে করতে পারবেন না। এখন লিওনেল মেসি নিষ্প্রভ থাকা মানে আর্জেন্টিনা নিষ্প্রভ হয়ে যাওয়া, নাকি ট্যাকটিক্যালি কোচ বিরাট সব ভুল সিদ্ধান্ত নিয়েছেন? এবং ম্যাচ শেষে কমেন্টেটর বলছিলেন স্পেনই হচ্ছে এই 2 দলের একমাত্র যারা বিশ্বকাপের ফাইনালটা জেতার জন্য খেলেছে। আর্জেন্টিনার অ্যাপ্রোচ একবারও দেখে মনে হয়নি তারা বিশ্বকাপ ম্যাচটা জেতার জন্য খেলছে। এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে ইংল্যান্ড আর্জেন্টিনার সঙ্গে 1 গোল করার পরে যে ধরনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে গিয়ে ম্যাচটা শেষ করার চেষ্টা করেছে, আর্জেন্টিনা শুরু থেকেই যেন ওই স্ট্র্যাটেজিতে গিয়েছিল। এবং এর চাইতেও গুরুত্বপূর্ণ, শুরু থেকেই মনে হয়েছে আর্জেন্টিনা যেন ভীত, আর্জেন্টিনা যেন আত্মবিশ্বাসহীন, আর্জেন্টিনা যেন কোনোভাবে ম্যাচটা শেষ করতে পারলেই বাঁচে এবং একই সঙ্গে টিকে থাকার জন্য তারা বিশ্বকাপ ফাইনালটা খেলেছে। এই ধরনের ফুটবল আর্জেন্টিনাকে এর আগে কোনো ম্যাচেই খেলতে দেখা যায়নি। কোচের ট্যাকটিক্যাল চেঞ্জের কারণে হোক, ভুল সিদ্ধান্তের কারণে হোক, বেস্ট 11 বাছাই করার ক্ষেত্রে, এগুলো নিয়ে আরও পরবর্তীতে অনেক বেশি আলোচনা হবে। এখন জাস্ট ছোট করে বলা যে বেস্ট 11 সাজানোর ক্ষেত্রেও যথেষ্ট মুনশিয়ানার পরিচয় লিওনেল স্কালোনি দিয়েছেন কিনা এটা নিয়ে তর্ক হতে পারে। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া জরুরি, এই যে আর্জেন্টিনা এবং স্পেনের খেলা, বিশ্বকাপের ফাইনালটা হলো 117 মিনিট পর্যন্ত বা 116 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা স্পেনের বার লক্ষ্য করে কোনো শট নিতে পারেনি অন টার্গেট। পরের কথা, শেষের দিকে 3টা শট তারা নিয়েছে, একটাও অন টার্গেট ছিল না। এবং এর মধ্যেও সিমিওনি দুর্দান্ত সুযোগ নষ্ট করেছেন, যেটা গোল হওয়ার মতো বা স্কোরিং অপরচুনিটি ছিল। এর আগে বাদবাকিটুকু পুরোটাই স্পেন। আমি এর আগে একটা আলোচনাতে বলেছিলাম যে 3টা কাজ করতে পারলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, নইলে ফ্রান্স যেভাবে স্পেনের কাছে নাস্তানাবুদ হয়ে হেরেছিল, ওই রকম কোনো কিছু আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে। দ্বিতীয়টা হয়েছে রড্রিকে কোনোভাবেই থামানো যায়নি, তার কাছ থেকে বলের ডিস্ট্রিবিউশন কিংবা বল তার কাছে আসা আর্জেন্টিনা আটকাতে পারেনি। আর্জেন্টাইন মিডফিল্ডাররা পুরোপুরি আউটপ্লেড হয়ে গেছেন স্প্যানিশ মিডফিল্ডারদের কাছে। এটা স্পিডের কারণে হোক, কিংবা স্ট্র্যাটেজির কারণে হোক, কিংবা স্প্যানিশ প্লেয়ারদের বলের ওপরে অনেক বেশি দক্ষতা কিংবা বলের ওপর কন্ট্রোলের কারণে হোক, অনেক কিছু কারণ হতে পারে। শুধু তাই নয়, আর্জেন্টিনা পুরো ম্যাচটা যেভাবে প্রসিড করেছে, শুরু থেকে খেয়াল করে দেখেন আর্জেন্টিনার ডিসপোজালে কিংবা বেঞ্চে কি এমন প্লেয়ার ছিল না যে যারা স্প্যানিশ ডিফেন্ডারদের বা স্প্যানিশ মিডফিল্ডকে ব্যতিব্যস্ত করে তুলতে পারেন, যারা বল নিয়ে সোলো রান করতে পারেন। এরকম প্লেয়ার আর্জেন্টিনার ডিসপোজালে ছিল, আর্জেন্টিনা ব্যবহার করেনি। আর্জেন্টিনা সেম ওল্ড স্ট্র্যাটেজিতে ওই ডিফেন্সিভ জায়গা থেকে ম্যাচটা প্রসিড করে ভুল করেছে বলে আমার মনে হয়। এবং একটা জিনিস মেনে নেওয়া খুব জরুরি যে একটা দল যখন 90 মিনিটে গোলবারে শট নিতে পারে না, 90 মিনিট তো ভালো, 116 মিনিটে গোলবারে একটা শট নিতে পারে না, তারা বিশ্বকাপ ফাইনালে জেতাটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না। স্পেন যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনালটা জিতেছে এবং স্পেন যে ফুটবলটা খেলেছে এই ফুটবলের জবাব অ্যাকচুয়ালি আর্জেন্টিনার কাছে ছিল না। এবং আবারও বলছি, আর্জেন্টাইন মিডফিল্ডাররা স্প্যানিশদেরকে হোল্ড করতে কিংবা স্প্যানিশ উইঙ্গারদের থামাতে, স্প্যানিশদের ট্রানজিশন কিংবা থ্রু পাস এগুলো আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আলোচনা করলে আলোচনা শুধুমাত্র বড়ই হবে। ছোট করে জাস্ট দুটো জিনিস বলি যে লিওনেল মেসি এই পার্টিকুলার ম্যাচটাতে, আমি আগেও বললাম যে
যতগুলো বিশ্বকাপ ম্যাচ তিনি খেলেছেন এর চাইতে নিষ্প্রভ লিওনেল মেসিকে হয়তো আপনি দেখেননি। কিন্তু লিওনেল মেসিকে যেভাবে গার্ড করা হয়েছে, লিওনেল মেসির কাছে বলের সাপ্লাই যেন না যায়, সেটা যেভাবে স্প্যানিশরা এনশিওর করেছে, এটা অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। এবং একই সঙ্গে এনজো ফার্নান্দেজ যে রেড কার্ডটা খেলেন, অপ্রয়োজনীয় রেড কার্ড। মনে পড়ে 1998 বিশ্বকাপে এরিয়েল ওর্তেগা নামে একজন প্লেয়ার ছিলেন যাকে নতুন ম্যারাডোনা বলা হতো। তিনি এডুইন ভ্যান্ডারসারকে নেদারল্যান্ডসের বিপক্ষে থুতনিতে অযথা একটা গুঁতো দিয়ে রেড কার্ড পেয়েছিলেন, সম্ভবত 98 বিশ্বকাপেই, যতটুকু মনে করতে পারি। সো এই যে আননেসেসারি ফাউল, আপনি যখন 10 জনের দল হয়ে যাবেন তখন আপনার জন্য এমনিতেই টাফ, আপনি এমনিতেই ডিফেন্সিভ খেলছেন, অপোনেন্টের সঙ্গে পাসিং ফুটবলে পেরে উঠছেন না। যারা 800 পাস দিয়েছে আপনারা তার অর্ধেক পাস দিয়েছেন এবং কোনোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ করতে পারেননি। যখন বল লুজ করেছে অপোনেন্ট, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রেস করে আপনাদের কাছ থেকে বল নিয়ে গিয়েছে। এই ধরনের সিচুয়েশনে, এত ক্রাঞ্চ ম্যাচে এই ধরনের গোয়ার তুমি যেটা এনজো ফার্নান্দেজ করলেন, এটা আসলে কোনো ব্যাখ্যা নেই, এগুলো আসলে করা যায় না। এবং ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেসকে যদি আপনি দেখেন, তিনি স্প্যানিশ কোনো একজন প্লেয়ারদের উপর যেভাবে হামলে পড়েছেন, যেভাবে তিনি মানে ওই প্লেয়ারের রিপ ধরে টানাটানি করলেন, এটা দেখতেও ভালো লাগেনি। আর্জেন্টিনার মতো দলের কাছ থেকে, বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের কাছ থেকে, তাদের কোনো প্লেয়ারের কাছ থেকে এটা আসলে কোনোভাবেই কাম্য না। এনিওয়েজ, আর্জেন্টিনা এই হারটা ডিজার্ভ করে। আবারও বলছি,